রাজতন্ত্র ফেরানো নিয়ে সরগরম নেপালের রাজনীতি। এবার ফরাসি পার্লামেন্টকে এক হাত নিলেন এরদোগান। নিষেধাজ্ঞা অমান্য করলেই গুলির নির্দেশ কিম জং উনের। বিজেপির লাভ জিহাদ আইনের আড়ালে কি ঘটছে? পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল এবার আর্মেনিয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলার শিকার হচ্ছে আরব আমিরাত। চীনা সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম চালান পেল ইন্দোনেশিয়া। বিরোধীদের আপত্তির মাঝেই ভেনেজুয়েলায় ভোট গ্রহণ শুরু। এবং সর্বশেষ থাকছে কৃত্রিম সূর্য বানালো চীন, তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রির বেশি। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে কয়েকশো মানুষ জাতীয় পতাকা হাতে শনিবার এতে অংশ নেয়। বিক্ষোভকারীরা সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে স্লোগান দেন। নেপালের জাতীয় ঐক্য ও দেশের মানুষের কল্যাণের জন্যই হিন্দু রাষ্ট্র ও রাজতন্ত্র প্রয়োজন বলে তারা দাবি করেন। নেপালে গত বেশ কিছুদিন ধরেই সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর পক্ষে জনমত তৈরি হচ্ছে। শনিবারের বিক্ষোভ মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি আধুনিক নেপালের জনক হিসেবে পরিচিত পৃথ্বীনারায়ণ শাহের ছবিও দেখা গিয়েছে। এই মিছিল করেন জাতীয় নাগরিক আন্দোলন কমিটির সদস্যরা। এর আগে গত 10 নভেম্বর কাঠমান্ডুতে সাংবিধানিক রাজতন্ত্র ফেরানো এবং হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে মিছিল হয়েছে। এই মিছিল করেন জাতীয়তাবাদী নাগরিক সমাজের সদস্যরা। এর দুদিন পর বিরাটনগরে একই দাবিতে মিছিল হয়। নেপালের প্রধানমন্ত্রীর নিজের শহর ঝাপাতেও রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল হয়েছে। ফলে ক্ষমতা ধরে রাখা নিয়ে প্রবল চাপে রয়েছেন প্রধানমন্ত্রী ওলি। এদিকে এই মিছিল ঘিরে সরগরম নেপালের রাজনীতি। কয়েক বছর আগ পর্যন্ত নেপালই বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, সেখানে রাজতন্ত্র বজায় ছিল। তবে 2008 সালে 240 বছরের রাজতন্ত্রের অবসান হওয়ার পর নেপাল প্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়। 2015 সালে নতুন সংবিধান গৃহীত হয়। এরপর 2017 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় সিপিএম, ইউএমএল, সিপিএন মাওবাদী জোট। এই জোটই এখন ক্ষমতায় রয়েছে। ফরাসি পার্লামেন্ট নাগোর্নো কারাবাখ নিয়ে যে প্রস্তাবনা দিয়েছে তা সম্পূর্ণ বিপর্যয়কর বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার পূর্ব তুরস্কে নবনির্মিত মোটরে উদ্বোধনের সময় এক ভিডিও বার্তায় তিনি একথা বলেছেন। এরদোগান বলেন, মিনস গ্রুপের সভাপতি দেশ ফ্রান্সের পার্লামেন্ট নাগোর্নো কারাবাখ সম্পর্কিত প্রস্তাবনাটি ভয়াবহ বিপর্যয় স্বরূপ। গত শুক্রবার ফ্রান্সের পার্লামেন্ট নাগোর্নো কারাবাখকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তথাকথিত প্রস্তাবনা দিয়েছে। এরদোগান উল্লেখ করেন, আজারবাইজান অন্য কোনো দেশের ভূমি দখল বা আক্রমণ করেনি। আজারবাইজান 30 বছর ধরে আর্মেনিয়ার দখলে থাকা তাদের ভূমি পুনরুদ্ধার করেছে, যা 30 বছর ধরে জাতিসংঘ মিনস গ্রুপের দাবি উপেক্ষা করে আসছিল। তিনি আরও বলেন, আজারবাইজান কোনো ধরনের বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালায়নি, বরং তারা বৈধ উপায়ে নিজের ভূমি পুনরুদ্ধার করেছে। ফ্রান্সের প্রস্তাবনার কথা উল্লেখ করে এরদোগান বলেন, কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ অগ্রহণযোগ্য। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, ফ্রান্সের এই পদক্ষেপ নিয়ে বিশ্ববাসীকে সরব হতে হবে। এটা বিশ্বের সকল স্বাধীন দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এর আগে গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য এরদোগান বলেন, শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতা থেকে মুক্তি পাবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ম্যাক্রো হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রো একটি বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত দ্রুত সম্ভব ফ্রান্স ম্যাক্রো থেকে মুক্তি পাবে। পূর্ব ভূমধ্যসাগরের সীমানা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে তুরস্কের, সেই ইস্যুতে ফ্রান্স গ্রিসের পক্ষ নিয়ে তুরস্কের সঙ্গে বিতর্কে জড়িয়েছে। এমনকি এ বিষয়ে তুরস্ককে শক্তি প্রদর্শনের জন্য গ্রিসের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ফ্রান্স। করোনা ভাইরাসের হানায় বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই পেতে হবে কঠিন শাস্তি। রেডিও ফ্রি এশিয়ার বরাতে ডেইলি মেইল জানিয়েছে, গত 28শে নভেম্বর উত্তর কোরিয়ার এক নাগরিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধ থাকা সীমান্ত পেরিয়ে
চোরাচালান চেষ্টার কারণে। ওই ব্যক্তি নিজের বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে গেছিলেন। তার বিজনেস পার্টনার ছিলেন চীনের নাগরিক। প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়ার অন্য নাগরিকদের মধ্যে। চীনের সঙ্গে 880 মাইল সীমান্ত জুড়ে রয়েছে উত্তর কোরিয়া। করোনা ছড়ানোর শুরু থেকেই সেই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। দুই দেশের পর্যটকদের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিএএ এনআরসির পর এবার কথিত লাভ জিহাদ বন্ধে নতুন আইন এনেছে ভারত সরকার। কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির প্রণীত এই আইন মুসলিম বিরোধী এজেন্ডা থেকেই উদ্ভূত বলে মনে করছেন সুধীজনরা। মানবাধিকার কর্মীরা আইনটির সমালোচনা করে সরব হলেও এক্ষেত্রে বিজেপির রাজনৈতিক প্রচারপত্রের ভূমিকা নিয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যম। নাগরিক সমাজের ধারণা, রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যর্থতার কারণে অনেকে আগে থেকেই বিরোধীদেরকে সমালোচনার মুখে রয়েছেন মোদী সরকার। এর মধ্যে কৃষক বিদ্রোহীদের শুরু হলে এটিকে দমনে ধর্মের ব্যবহার করতে না পেরে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে কথিত লাভ জিহাদ বিরোধী আইন পাশ করা হচ্ছে, যাতে মূল ব্যর্থতা আড়াল করা যায়। পর্যবেক্ষকদের ভাষ্যে ধর্ম নিয়ে বিজেপির অপরাজনীতির নজির সাম্প্রতিক সময়ে অনেক। এর মধ্যে কাশ্মীর দ্বিখণ্ডিত করা, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ, জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি কিংবা অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরির ভিত্তিপ্রস্তর সহ অসংখ্য মুসলিম বিরোধী পদক্ষেপ উল্লেখযোগ্য। এসবের বেশিরভাগই ইতিমধ্যে কার্যকর করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তবে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে সম্প্রতি দেশটির লাখ লাখ কৃষক দিল্লি অবরোধ করে বিক্ষোভ শুরু করার পর বেশ চাপে পড়েছে সরকার। তাই রাজ্যে রাজ্যে শুরু হয়েছে কথিত লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়ন। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, হিন্দু ধর্মের তরুণীদের বিয়ের ফাঁদে ফেলে ধর্মান্তরিতকরণ বন্ধই আইনটির মূল উদ্দেশ্য। কিন্তু আসলে কি তাই? বিজেপির ধর্মীয় মেরুকরণের এই রাজনীতির প্রসঙ্গে ভিন্নধর্মী দম্পতিদের অভিমত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার ধর্মান্তরণের পর বিয়ে রোধ করতে অধ্যাদেশ জারি করেছে। অথচ ভিন্ন ধর্মে বিয়ে নতুন কোনো বিষয় নয়। সত্যি কি এই সম্পর্কে প্রেম নেই? এর লক্ষ্য কেবল ধর্ম পরিবর্তন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একসঙ্গে পড়তেন সাদিক জামান ও মানসী সিনহা। প্রেম থেকে পরিণয়। 42 বছর আগে কলকাতার বাসিন্দা সাদিক ছিলেন সরকারি সংস্থার উচ্চ পদাধিকারী। পৃথক ধর্ম তাদের দাম্পত্য পারিবারিক সম্পর্কে ছাপ ফেলতে পারেনি। সেই সাদিক বৃদ্ধ বয়সে পৌঁছে লাভ জিহাদ শব্দ বন্ধ শুনে বিস্মিত। ডয়েচ ভেলেকে বলেন, এ কোন ভারত? এটাও আমাদের দেখতে হচ্ছে। আমাদের দুই পরিবারই নাস্তিক, ধর্মীয় আচরণকে ঘৃণা করি। আমার দুই ছেলেও সেটাই বিশ্বাস করে। আজ ভাবতে হচ্ছে দেশে থাকতে পারবো না হয়তো। বিজেপি সমর্থকদের একটি অংশ মুসলিম পাত্রের সঙ্গে হিন্দু পাত্রের বিয়েতে ষড়যন্ত্র দেখছে। আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের দায়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে হাজারো মানুষ। গত মাসে চুক্তি স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ আয়োজিত হয়। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে এ খবর জানিয়েছে। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ আজারবাইজানের অংশ বলে স্বীকৃত, কিন্তু এলাকাটিতে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা। সম্প্রতি তারই জেরে 6 সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়া কারাবাখের 3টি জেলা ছেড়ে দিতে সম্মত হয়। ইতিমধ্যে আজেরি বাহিনী আগদাম, লাচিন ও কালবাজারের নিয়ন্ত্রণ নিয়েছে। শনিবার পাশিনিয়ানকে বিশ্বাসঘাতক উল্লেখ করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাজধানী এরেভানে 20,000-এর বেশি প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের অনেকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। আর্মেনিয়ার বিরোধী দলীয় নেতা আর্তুর ভ্যানটেসিয়ান বলেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদ এখন রাজনৈতিক লাশের দখলে। বিক্ষোভে অংশ নিয়েছেন আর্মেনীয় অ্যাপোস্টলিক গির্জার অনেক অনুসারী। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেশ কিছু পবিত্র স্থান আজারবাইজানের হাতে তুলে দেওয়ার অভিযোগ করছেন তারা। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর সাইবার হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরীয় দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল কুয়েতি রোববার এ তথ্য জানিয়েছেন। কয়েক দশকের আরব নীতি ভেঙে সংযুক্ত
আরব আমিরাত গত আগস্ট মাসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এতে ফিলিস্তিন জনগণ এবং বিশ্বের বহু মুসলিম দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে। সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন এবং সুদানও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ অনুসরণ করে। মোহাম্মদ হামাদ আল কুয়েতি দুবাইয়ের এক সম্মেলনে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিছু লোকজন ব্যাপক ভিত্তিক সাইবার হামলা চালিয়েছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে, তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এমনকি হামলাকারীরা সফল হয়েছে কিনা সে ব্যাপারেও তিনি পরিষ্কার করে কিছু বলেননি। কুয়েতি স্পষ্ট করে বলছে, করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে। তিনি দাবি করেন, সাধারণত বহু হামলা ইরান থেকে হয়ে থাকে, তবে সাম্প্রতিক হামলার পেছনে কারা ছিল সে কথা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। চীনা কোম্পানি সিনোভ্যাকের উদ্ভাবিত করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রোববার দেশটির প্রেসিডেন্ট জ্যাকো উইদোদো ভ্যাকসিন পাওয়ার কথা নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। অনলাইন ব্রিফিংয়ে উইদোদো জানান, চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত কোভিড-19 টিকার 12 লাখ ডোজ তারা গ্রহণ করেছেন। তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারির মাসের শুরুতে আরও 18 লাখ ডোজ টিকা পাওয়ার পরিকল্পনা করছে সরকার। আগস্ট মাস থেকে ইন্দোনেশিয়াতে সিনোভ্যাকের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই টিকা চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে ব্রাজিল ও তুরস্কে। ব্রাজিলে পরীক্ষার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন মধ্য ডিসেম্বরে পাওয়া যেতে পারে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানান, ডিসেম্বরে তারা 1.5 কোটি ডোজ টিকা উৎপাদনের কাঁচামাল গ্রহণ করতে পারবেন। পরের মাসে তিনি 3 কোটি ডোজের সরঞ্জাম পৌঁছবে। সম্প্রতি ইন্দোনেশিয়াতে দৈনিক সংক্রমিত শনাক্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 5,75,796 এবং মৃতের সংখ্যা 17,740 জন। বিরোধী দলের নেতাকর্মীদের তীব্র আপত্তি সত্ত্বেও ভেনেজুয়েলায় জাতীয় পরিষদের সদস্য নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার জাতীয় পরিষদে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি যাতে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় সেজন্যই নির্বাচনটির আয়োজন করা হয়। দক্ষিণ আমেরিকার দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট ও জাতীয় পরিষদের স্পিকার হুয়ান গুয়াইদো অনেক আগেই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিপক্ষ এবং সমালোচক হিসেবে সারা বিশ্বে পরিচিত। যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনীতিবিদ হুয়ান গুয়াইদো বলেছেন, এবারের নির্বাচন জাতীয় পরিষদকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রতারণাপূর্ণ প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস পর্যন্ত নির্বাচনটি সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে। কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন। শুক্রবার সফলভাবে HL-2M টোকামাক পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে। চুল্লিটি চীনের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা যন্ত্র। চুল্লিতে উৎপাদিত বিপুল পরিমাণ তাপ এবং শক্তির কারণে একে কৃত্রিম সূর্য বলা হয়। 2006 সাল থেকেই পারমাণবিক ফিউশন চুল্লির ছোট সংস্করণ তৈরির কাজ করছিল চীন। এবার তা পূর্ণ আকারে তৈরি করে তা চালুও করে ফেলল। এই কৃত্রিম সূর্যের ফলে দেশের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহুগুণ বেড়ে গেল বলে দাবি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের। কৃত্রিম সূর্য কোনো সাধারণ পারমাণবিক চুল্লি নয়। পারমাণবিক অস্ত্র বা বিদ্যুৎ চুল্লিগুলোতে নিউক্লিয়ার ফিশন পদ্ধতিতে কাজে লাগানো হয়। এই প্রক্রিয়া যাতে পারমাণবিক নিউক্লিয়াসগুলো ক্রমাগত ভাঙতে থাকে, কিন্তু কৃত্রিম সূর্যতে কাজে লাগানো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া, যা পারমাণবিক নিউক্লিয়গুলোকে একীভূত করে। কৃত্রিম সূর্যের ক্ষেত্রে গরম প্লাজমা ফিউজ করার জন্য একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করা হচ্ছে। এর ফলে 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি হতে পারে, যা সূর্যের কোর অংশের উত্তাপের চেয়ে 10 গুণ বেশি। চীনের বৃহত্তম এবং আধুনিক এই নিউক্লিয়ার ফিউশন এক্সপেরিমেন্টাল রিচার্জ ডিভাইসের মাধ্যমে দূষণহীন শক্তিশালী উৎস উন্মুক্ত করা সম্ভব বলে মনে করছেন দেশটির বিজ্ঞানীরা। গরম প্লাজমা দ্রবীভূত করতেই এটি ব্যবহার করে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র। এর ফলে এর তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টপকে যেতে পারে।